আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। গত ২ দিন আগে একটা ভিডিও করেছিলাম। তবে আমাকে আমার বন্ধু-বান্ধব বলেছে, "একজন বয়স্ক মানুষকে এত গালাগালি করা তো ঠিক হয় নাই। তুই একটু ভদ্রভাবে বল।" ঠিক আছে, ভদ্রভাবে উত্তর দিচ্ছে। ভদ্রভাবে উত্তর দেওয়াটা জরুরি। যেহেতু সেই লোক অনেক বয়স্ক, আমার চাচাদের বয়স হবে। আমার চাচাদের বয়স হবে তার। এবং আম সেই লোকটির তার ভিডিওতে আমাকে দেখিয়েছে আমাকে পাগল, আমাকে আমার লেখাপড়া নিয়ে উনি প্রশ্ন করেছেন, আমার প্রফেশন নিয়ে প্রশ্ন করেছেন, আমার ইমিগ্রেশন নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার মানে কারো সম্বন্ধে না জেনে কথা বলে যা হয়, আমার পরিবার নিয়ে কথা বলেছেন, ইত্যাদি, ইত্যাদি। মানে আমাকে ব্যক্তিগত আক্রমণ উনি থ্রু আউট ভিডিওতে করেছেন, থ্রু আউট। মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে আমি পিনাকির বিরোধী। এটা হচ্ছে মেইন। এখন পিনাকি একে লেলিয়ে দিয়েছে আরকি আমার পেছনে। ঠিক আছে? আমি শান্ত মাথায় উত্তর দিব। কারণ সে আমার কাছে উত্তরগুলো চেয়েছে। আমার সমস্যা হচ্ছে আমি মাঝে, মাঝে নিজের ঢোল নিজে পেটাই। কারণ নিজের ঢোল নিজে না পেটালে অন্য কাউকে দিলে সেটা ফাটিয়ে ফেলতে পারে। আর এরকমভাবে কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করে, ভিডিও আপলোড করে, তারপর সারা দুনিয়ার মানুষকে সেটা আমাকে হিউমিলিয়েট করার উদ্দেশ্যে যদি প্রচার করে, তার উত্তর তো দিতেই হয়। আ লোকটা হচ্ছে এই লোকটি। দেখতে পাচ্ছেন? এই লোকটি, হ্যাঁ? এখন এই লোকটির আ ভিডিও আপনারা এই আমার এই ভিডিওর নিচে লিংকে পাবেন। এবং আম আমি তাকে খুব ভদ্র ভাষায় যতখানি সম্ভব তাকে উত্তরগুলো দিব। কারণ বেশ কয়েকটি বিষয়ে উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। প্রথমত হচ্ছে আ উনি আমাকে পাগল বলেছেন। দেখেন চাচা, আম আপনি এই বয়সে আপনার ভিডিও করা ঠিক না। আমি বলব। আপনার ভাতিজার মতো বয়স আমি বলব আপনাকে এই বয়সে ভিডিও করেন না। কারণ এই বয়সের মানুষ আউট অফ টাচ থাকে। বাংলাদেশ বর্তমানে সাফার করছে অতি বৃদ্ধদের দ্বারা। তাই আপনি হঠাৎ করে অনলাইনে ভিডিও করা শুরু করেছেন এই বৃদ্ধ বয়সে এবং আপনি ইনফর্মড না। এবং ইনফর্ম না হলে এর আগে যেমন আপনাকে আমি আজে-বাজে কথা বলেছিলাম, এরকম অনেকে আপনাকে আজে-বাজে কথা বলবে। এটা আপনার এই বয়সে এগুলো শোনা আপনার শোভা পাবেন এবং আমি আমার বয়সী এমনকি আমার চেয়ে ছোটরা আপনাকে অপমান করবে, এটা ঠিক না। এজন্যই মানুষ আমাদের দেশে বৃদ্ধদের প্রতি সম্মান হারাচ্ছে। ঠিক আছে না? আমারও বয়স হচ্ছে এবং আমিও মনে করি যে আস্তে, আস্তে সোশ্যাল মিডিয়া থেকে সরে লিখা, ঝোঁকা, ব্যক্তিগত আলাপ এগুলিতে চলে যাওয়া উচিত। সেমিনার, সভা। কারণ সেটাই মানাবে। তবে আমি যেহেতু ২০ বছর প্রায় ভিডিও করছি, তাই চালিয়ে যাচ্ছি এখনো। আ দেখেন প্রথমত আপনি আম বলেছেন যে আমি ইউকে তে খুব একটা সুবিধা করতে পারিনি। তাই কানাডায় এসেছি। কানাডা ইউকে থেকে বেটার নয়। কোন দিক দিয়েই নয় যে আমি কানাডাতে ই সুবিধা মানে সুবিধা করতে এসেছি। এটা আপনার ধারণাটা ভুল। সুবিধা করতে আসতে চাইলে আমি আমেরিকা যেতে পারতাম। আমেরিকার প্রথমত আমার একটু হিস্ট্রিটা বলি আপনাকে এবং এতে করে দর্শকদের আমার সম্বন্ধে জানে যারা, সবাই জানে কম বেশি। তবে আপনি জানেন না বা আপনার মতো যারা বয়স্ক যারা জানে তাদের জন্য হয়তোবা উপকার হবে। আ আমি বিদেশে আসি 93 তে। ছোটবেলা থেকে আমি ওয়েস্টে আসি। একদম ছোটবেলা থেকে আমি ওয়েস্টে যাতায়াত করি। কিন্তু স্টুডেন্ট হিসেবে এসে যাই 93 তে। এবং তখন 93, 94 এ আমি ইউএসএ তে চলে যাই। ইউএসএ তে চলে যাই কারণ আ ওই সময় আমাদের ইউএসএ থেকে আমার একটি ল ফার্মের অফার এসছিল। আমি খুব অল্প বয়সেই খুব ফ্যান্টাস্টিক একটা জব অফার পেয়ে যাই। এবং ল ফার্মটির নাম বর্তমানে নাম হচ্ছে নীল ওয়াইনরিপ অ্যান্ড অ্যাসোসিয়েটস। ওই সময় এটার নাম ছিল নীল ওয়াইনরিপ পিসি, প্রফেশনাল কর্পোরেশন। এটা হচ্ছে আপনার 1994 এ এবং সেটা ব্রডওয়েতে অফিস, নিউ ইয়র্কের ব্রডওয়েতে অফিসটি আমেরিকার, পুরো আমেরিকার বৃহত্তম ইমিগ্রেশন এবং কর্পোরেট ইমিগ্রেশন ইনভেস্টমেন্ট ম্যাটার সহ বিগেস্ট ল ফার্ম। নামটা কি বললাম? নীল ওয়াইনরিপ অ্যান্ড অ্যাসোসিয়েটস। 94 এ আমি তখন H-1B প্রফেশনাল ভিসায় আমেরিকায় চাকরি করি এবং 95 এ আমেরিকায় আমার ছেলে হয়। আমার বড় ছেলেটি আমেরিকায় সেখানে সে জন্মগত নাগরিক এবং আমার মা, বাবা, বড় বোন ওনারা সবাই ইউএসএ তে সেটেল হয়ে যান। আমার বড় বোন হয়ে যায় 92 তে, 93 তে আর আমি হয়ে যাই 94 এ। আমার
আম্মা আব্বা ওনারা হয়ে যান 96-এ, সেটেলড হয়ে যান। সেখানে আমার ভাগনা ভাগ্নি হয় ইত্যাদি, মানে পুরো সেটেলড। এবং আমার আম্মার মামা, আম্মার কাজিন, ওনারা সবাই ইউএসএতে সেটেলড আজকে প্রায় 70 বছর। আমি 4th জেনারেশন ইউএসএ আমরা যাতায়াত করি। আমার চাচা ডক্টর মাহবুবুল ইসলাম, উনি ব্যারিয়াট্রিক সার্জারি, মানে মোটা থেকে কেটে ছোট করে না টামি, এটাকে ব্যারিয়াট্রিক সার্জারি বলে। সেটার প্রতীকী নাম হচ্ছে ডক্টর মাহবুবুল ইসলাম। আপনি যদি ডক্টর মাহবুবুল ইসলাম এমডি ব্যারিয়াট্রিক সার্জন লিখে একটু সার্চ দেন এবং সেটা যদি আইওয়াতে দেখেন তাহলে দেখবেন আপনি পেয়ে যাবেন ডক্টর মাহবুবুল ইসলাম এমডি, আইওয়া, ডেভেনপোর্ট, পেয়ে যাবেন। আমার চাচা কয়েক বছর আগে মারা গেছেন, উনি নিঃসন্তান ছিলেন। এবং এটা হচ্ছে মানে আমার আমেরিকার ইতিহাস। তারপরে আমি আমেরিকা থেকে চলে যাই ইউকেতে। আমি সেখানে স্থায়ী হই 97 থেকে আবার, কারণ 93 থেকে 94, 5, 6 ইউএসএ থাকার পর আমি আবার ইউকেতে চলে যাই। ইউকেতে যাওয়ার পরে কতগুলো ল ফার্মে আমি চাকরি করি। নামগুলো বলে দিচ্ছি: অ্যাশলে বিন অ্যান্ড কোম্পানি, শ্রীজ সুডস ল অফিসেস, এবং এছাড়াও বেশ কয়েকটি ল ফার্মে আমি কাজ করি। এবং সেখানে ওখানে পরীক্ষা দিতে হয়। এখানে আমি বিপিপিতে QLTT, কোয়ালিফাইড লয়ার ট্রান্সফার টেস্ট, সেখানে আমি উত্তীর্ণ হই এবং আমি অ্যাক্রেডিটেড কেস ওয়ার্ক সুপারভাইজার হই। বাংলাদেশে ল পড়লে কয়েকটা প্রফেশন বুঝে, বাংলাদেশে মেডিসিন পড়লে কয়েকটা প্রফেশন বুঝে, কিন্তু অনেক ধরনের প্রফেশন আছে আপনি যদি সাবজেক্টগুলিতে পড়েন। যাই হোক, এরপরে আমি ওখানে সেটেল হই ইউকেতে। এবং ইউকেতে সেটেল হয়ে আমি প্রথম দিকে যারা কিনা ল ফার্মে যুক্ত, ঢাকা ইউনিভার্সিটি, আমার চাইতে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র কোনো ল ফার্মে, মেইন স্ট্রিম ল ফার্মে ইউকেতে চাকরি করেনি। এবং এটা সত্যতা, আপনি ইউকেতে থাকে যে কোনো লয়ারকে জিজ্ঞেস করলে, ঢাকা ইউনিভার্সিটি লয়ারকে আপনি জিজ্ঞেস করলে উত্তরটি পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এরপর আমি প্রতি 10 বছর পর পর ইউএসএতে আমি চাকরি করেছি। যেমন ফেয়ারফ্যাক্সে, ভার্জিনিয়া, ওখানে সিতে আমি চাকরি করেছি। সেখানে ছিলাম আমি ফরেন ল কনসালটেন্ট হিসাবে। এবং আমি এর আগে বললাম যে 94-এ নীল ওয়াইনরিবে আমি চাকরি করেছি কমনওয়েলথ ল কনসালটেন্ট হিসাবে। এরপর H-1B প্রফেশনাল ভিসা কারা পেতে পারে এটা ন্যূনতম আপনার ধারণা থাকা উচিত। আমি যদি চাই বা চাইতাম, আমার ছেলে আমেরিকান জন্মগত পাসপোর্ট হোল্ডার, তার বয়স বর্তমানে 95, দ্যাট মিনস হি ইজ অলমোস্ট 30 এখন, আমার বড় ছেলে। আমার বোনরা সব আমেরিকান, আমার মা ন্যাচারালাইজড আমেরিকান সিটিজেন, এখনও বেঁচে আছে। তাহলে আমেরিকান গ্রিন কার্ড পাওয়া আমার জন্য কোনো বিষয় না, কখনোই ছিল না। এবং আমি বহুবার আমেরিকা চাকরি করেছি, এসছি গেছি। এতটুকু বুদ্ধি আপনার থাকা উচিত। সেখানে আমি সুবিধা করতে পারবো না। এবং আমার ফ্যামিলি, আমার দুলাভাই বোন সবাই প্র্যাকটিসিং ডাক্তার। আমার দুলাভাই ডক্টর শামসুল আলম খান, উনি আমেরিকার একজন লিডিং পেডিয়াট্রিশিয়ান, অর্থাৎ চাইল্ড স্পেশালিস্ট। আমার বড় বোন ডাক্তার, উনি ঢাকা মেডিকেল কলেজের আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট ছাত্রী ছিলেন, ডক্টর শিরিন ইসলাম। আমার ছোট বোন হুমায়রিয়া, ও হু ইজ হু লিস্টেড ফিল্ম ডাইরেক্টর, ম্যাগনা কাম লডে পাওয়া ইউএসএতে। ম্যাগনা কাম লডে আপনার না জানা থাকলে জেনে নেবেন ম্যাগনা কাম লডে কারা পেতে পারে। আমার এরপর আমি ইউকে থেকে সেটেল হয়ে যাওয়ার পর 97-এর থেকে 2003-04 আমি অনেকগুলো ল ফার্মে চাকরি করি। 5-6-এর পরে আমি বাংলাদেশে যাই, কিছুদিন প্র্যাকটিস করি। তারপরে 2008-এ আবার আমি ইউকেতে চলে আসি। ইউকেতে চলে আসার পরে আমি আমার পিএইচডির পড়াশোনা শুরু করি। পিএইচডির পড়াশোনা শুরু করার ক্ষেত্রে আমি বিশ্বের অন্যতম ফেমাস ইউনিভার্সিটি ট্রিনিটি কলেজ ডাবলিন, বাংলাদেশে অনেকে কলেজ মানে মনে করে, এটা আবার বোধহয় আমাদের বাংলাদেশের কলেজের মতো কলেজ, বাট ইউনিভার্সিটি, ওয়ান কলেজ ওয়ান ইউনিভার্সিটি, অন্যতম শ্রেষ্ঠ বিশ্বের একজন ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিকে বলা হয় ওয়ান অফ দ্য 10 পুরো ইউরোপের এনশিয়েন্ট ইউনিভার্সিটি। নাম হচ্ছে ট্রিনিটি কলেজ ডাবলিন, 500 বছরের পুরনো। সেই ট্রিনিটি কলেজ ডাবলিনে আমি আমার পিএইচডি গবেষণা শুরু করি।
এবং সেখানে আমি ম্যাচিউর স্টুডেন্ট সোসাইটির আমি নির্বাচিত জেনারেল সেক্রেটারি ছিলাম, ম্যাচিউর স্টুডেন্ট সোসাইটির নির্বাচিত। এবং সেখানে আমার একটি বিরল অভিজ্ঞতা আছে। সেখানে আমি এই এই ট্রিনিটি কলেজ ডাবলিন ইউনিভার্সিটিতে আমি দ্য ফিল একটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম ফিলসফিক্যাল সোসাইটি, নাম হচ্ছে দ্য ফিল। আপনি গুগল করতে পারেন, উইকিপিডিয়া পেজ পাবেন। এটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম দার্শনিক সোসাইটি। সেখানে আমি বক্তব্য রাখি, এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার একমাত্র ভাগ্যবান বক্তা হিসাবে। এবং আমি ইউরোপিয়ান ল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে আমি বহুবার বক্তব্য রেখেছি, এবং আমি বহুবার ডেইলি মেইল, ডেইলি স্টার, বিবিসি, আল জাজিরা, আরটি অর্থাৎ রাশিয়ান টিভি সহ ইন্ডিয়ার বহু টেলিভিশন চ্যানেল সহ আমি বিভিন্ন ইস্যু, বিশেষ করে টেরোরিজম ইস্যু, ল ইস্যু, লিগাল ইস্যু ইত্যাদি বিষয়ে আমাকে এক্সপার্ট ওপিনিয়নের জন্য তারা আমার সাথে দেখা করে। এমনকি আপনি মুফাসিল ইসলাম বিবিসি, মুফাসিল ইসলাম ডেইলি মেইল, মুফাসিল ইসলাম ডেইলি স্টার, এগুলি লিখলে আপনি সবই পেয়ে যাবেন। এবং সেখানে ব্রিটিশ আইন পরিবর্তনের ক্ষেত্রে, অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে আমার একটি অবদান আছে, সেটা পড়লে সেখানে পেয়ে যাবেন। এবং আমি এরপরে এক্সপার্টিজ নেওয়া শুরু করি সাইবার লতে। আমি হার্ভার্ড ইউনিভার্সিটির বার্কম্যান সেন্টার থেকে আমি ট্রেন্ড হই সাইবার লতে। আমি 2003-4 থেকে আমি ডেইলি স্টারে লিখি, 3-4 বা 4 এরকমই, অ্যারাউন্ড 4-5 থেকে আমি ল অ্যান্ড আওয়ার রাইটস সেকশনে আর্টিকেল লিখি ডেইলি স্টারে। আপনি এখনও মুফাসিল ইসলাম ডেইলি স্টার লিখলে পেয়ে যাবেন ল অ্যান্ড আওয়ার রাইটস। এবং আমি 12 বছর বয়স থেকে চিঠি লিখি বাংলাদেশ অবজারভারে। 14 বছর বয়স থেকে আমি বাংলাদেশ অবজারভারে আমি আর্টিকেল লিখতাম, ইয়াংগেস্ট কলামিস্ট হিসেবে। আমি 90-এর গণ-অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছি, সেটা ছবি আছে, সাক্ষ্য আছে, অসংখ্য সাক্ষী আছে, সেটা আমার তর্কাতীত। আমি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। এরপর আমি আমার পিএইচডি করার ক্ষেত্রে আমার উপরে ইসলামিক স্টেটের হুমকি আসে, যেটা সারা বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় সেটা হেডলাইন নিউজ হয়। কারণ আমার একটি ভিডিও, হোয়াই দ্য ফাক ডু ইউ কাম হিয়ার, এই ভিডিওটা সারা বিশ্বে ভাইরাল হয়েছিল এবং সেটা ফেসবুকের এবং ইউটিউবের রেকর্ড ব্রেক করেছিল। সেটা আপনি এখনও লিখলে পেয়ে যাবেন, মুফাসিল ইসলাম হোয়াই দ্য ফাক ডু ইউ কাম হিয়ার লিখলে এরকম পেয়ে যাবেন। সেটা বিশ্ব রেকর্ড ছিল আমার। এবং আমি ইউটিউবের পায়োনিয়ারও বটে। পায়োনিয়ার যে সকল ব্লগার ভিডিও, আমি হচ্ছে তাদের ভিতরে সর্বপ্রথম 2014-15 পর্যন্ত একাই আমি সোসাইটি, রাজনীতি, বিভিন্ন বিষয়ে কথা বলতাম। 2-1 জন মাঝে মাঝে দেখা যায় তারা ওই আপনার মিউজিক ভিডিও, নাটক ফটক এগুলি করতো। কিন্তু মানুষের জন্য কথা বলা, আই এম দ্য ফার্স্ট ম্যান। এটা যারা আমাকে অনেক বছর ধরে চিনে, আপনি তো নতুন বয়স্ক মানুষ, চাচা, আপনি জানেন না। তো যাই হোক, এরপর আমার থ্রেট আসার পর আমি আমার পিএইচডি ট্রান্সফার করি বলি সুইস বিজনেস স্কুলে, এবং সেখান থেকে আমি আমার পিএইচডি কমপ্লিট করি। আমি লেখাপড়া করি কি করি না, জানি কি জানি না, বুঝি কি বুঝি না, এতটুকু ন্যূনতম বুদ্ধি আপনার থাকা উচিত। যেমন করেন আমার কোনো ডিগ্রি ফিগ্রি কিচ্ছু নাই, বাট আমি যে একজন পড়ুয়া মানুষ, এটা বোধহয় আমার চরম শত্রুও অস্বীকার করবে না। এবং আমি ইসলামিক লয়ের উপরে প্রচুর বই লিখেছি, ফ্রিডম অফ স্পিচের বই লিখেছি, এবং আমি একজন মানবাধিকার কর্মী। আপনি মুফাসিল ইসলাম লিখতে হবে না, আপনি লিখবেন যে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্রিটিশ বাংলাদেশি ইন্টেলেকচুয়ালস ইন ব্রিটেন, আমার নাম চলে আসবে দেখবেন। এমনকি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বেঙ্গলি ইসলামিক ইন্টেলেকচুয়ালস, দেখবেন আমার নাম আসবে। এবং আমি বিশ্বের একজন মানুষ বাংলাদেশি, যে কিনা অনেকগুলো দেশে আমি ল অফিসে চাকরি করার, কাজ করার আমার সুযোগ হয়েছিল। কিন্তু এরপর থেকে আমি বিশেষ করে গত 6-7 বছর ধরে আমি মৌলবাদিতার বিরুদ্ধে সংগ্রাম করে চলেছি খুব বেশি। এবং আমি সিক্রেট সার্ভিসেস ইত্যাদি বিষয়ে আমি ট্রেন্ড হয়েছি। আমি ইন্টার্ন করেছি এই বিষয়ে KRW ল অফিস থেকে, যে KRW ল অফিস ব্রিটেনের বৃহত্তম মানবাধিকার ল অফিস। মুফাসিল ইসলাম KRW ল লিখলে পেয়ে যাবেন। এবং আমি ফেসবুকের বিরুদ্ধে মামলা করে সেটেলমেন্ট পাওয়া মানুষ, এবং এইটাও আপনি একটু অনলাইনে সার্চ করে পেয়ে যাবেন, মুফাসিল ইসলাম উইন্স সেটেলমেন্ট এগেনস্ট
ফেসবুক লিখলে আপনারা পেয়ে যাবেন সেখানে। তাহলে আপনার বোঝা উচিত যে ন্যূনতম এই মানুষটার ক্যালিবারটা কি। আমি কোনো দলমত রেখে কথা বলি না, আমি সবাইকে সমালোচনা করি। এবং পিঙ্কুকে সমালোচনার এবং গালাগালি করার মূল কারণ হচ্ছে পিঙ্কু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, ষড়যন্ত্রকারী, এবং পিঙ্কু বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করে। আমাকে বলা হয়েছে আপনি হিন্দু হতে পারেন, আপনি মুসলমান হতে পারেন, আমি জানি না, আপনাকে আমি কখনো চিনি না। আপনাকে উদ্দেশ্য করে বলার উদ্দেশ্য হচ্ছে না জেনে কথা বলবেন না। এবং পিঙ্কু যেহেতু গালাগালি করে এবং পিঙ্কু যেহেতু আমাদের বাংলাদেশকে উদ্দেশ্য করে বাজে কথা বলে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হোক এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাজার রাখতে গিয়ে সে মৌলবাদকে উস্কে দিচ্ছে এবং সিনিয়র নেতাদেরকে জঘন্য ভাষায় গালাগালি করে, সে গালির প্রাপ্য। এবং আপনি যে তাকে ডিফেন্ড করেন সেক্ষেত্রে আপনার প্রতি কী আচরণ করা উচিত আপনি নিজেই বুঝে নেবেন। এখন আমার পরিবারের ব্যাপারে আপনার কথা বলা উচিত না, কারণ বাংলাদেশের অন্যতম এলিট পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। আপনি আমাকে লাগবে না, মুফাজ্জল ইসলাম ইন্টেলিজেন্স, আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, দেখেন কি বলে আমার সম্পর্কে। এবং আপনি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনি জিজ্ঞেস করতে পারেন, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন যদি কষ্ট হয়। চ্যাটজিপিটি যদি জ্বালাতে না পারেন কাউকে জিজ্ঞাসা করেন। আমার গ্রেট গ্র্যান্ডফাদার ঢাকা বারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ, আমার নানা বাংলাদেশের বৃহত্তম শিপিং লাইন্সের প্রতিষ্ঠাতা হাই স্পিড গ্রুপ, চট্টগ্রামে আমাদের মক্কা মদিনা টাওয়ার আছে, ট্রেড সেন্টার, ঢাকাতে আমাদের কয়টা বিল্ডিং আছে এটা আপনাকে বলে আমি নিজেকে ছোট করতে চাই না আর, কারণ এগুলো বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করলে এগুলো তো আপনাকে বলতে হবে। গোলাম মাওলা রনিকে জিজ্ঞেস করবেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কি, ইভেন আপনি ফুয়াদের নাম বলেছেন ভিডিওতে, ফুয়াদকে জিজ্ঞেস করবেন আমি কে। ফুয়াদ আমাকে এখনো দাঁড়িয়ে সম্মান দিবে আমাকে দেখলে। ফুয়াদ, আপনি খালেদা জিয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছেন। খালেদা জিয়া খালামারা, উনি আমার ফুফু শাশুড়ি, কারণ আমার মরহুম শ্বশুরের উনি আপন খালাতো বোন। আমার মরহুম শ্বশুরের নাম হচ্ছে অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ হিটু, খালেদা জিয়ার আপন খালাতো ভাই। আপনি কোথায় যাবেন বলেন? আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বাংলাদেশের শীর্ষে, আমার নিজের কারণে, আমার পরিবারের কারণে। আমার আব্বা ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট, তার বই এখনও হাইয়েস্ট সেলার ল অফ এভিডেন্সে। অ্যাডভোকেট প্রফেসর নজরুল ইসলাম লিখবেন, দেখবেন ল অফ এভিডেন্স লেখেন, দেখেন ফার্স্ট ক্লাস ফার্স্ট লেখা আছে কিনা। আমার আব্বা, আমার দাদা, তার বাবা, ওনারা আজকে 200 বছর, আমার বাবার কবর আছে, দাদার কবর আছে, দাদার বাবার কবর আছে, তার বাবার কবর আছে, এবং নারায়ণগঞ্জ মত্তবই বেল্টে আমাদের মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ, কারণ আমরা সুফি পরিবারের সন্তান। আমি সেখানে গদিনসীন। আপনি এগুলো জেনে কথা বলবেন। আমি 6 মামার একমাত্র ভাগিনা, আমার 3 মামার সিআইপি। সুতরাং যখন কারোর সম্বন্ধে জানবেন ভালো করে জানবেন। বাংলাদেশের শীর্ষ যে অবস্থায় আছে, আমার লেখাপড়ার কারণে হোক, পরিবারের কারণে হোক, প্রায় সবার সাথে আমি আত্মীয়তার বন্ধুত্বের মাধ্যমে সূত্রে কথা, আপনি যেদিকে দেখবেন। এবং আমি যদি প্রমাণ করতে না পারি তখন আপনি আমাকে বলবেন যে সে আমার আত্মীয়, তাদেরকে জিজ্ঞেস করেন গিয়ে। মেজর ডালিম আমার সেকেন্ড কাজিন জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন গিয়ে। আপনি কার কথা বলবেন? এমনকি এসপি মাহবুবের কথা বলেন, আপনি কর্নেল তাহেরের কথা বলেন। কর্নেল তাহের হচ্ছে কর্নেল তাহেরের মেয়েকে বিয়ে করেছে আমার ওয়াইফের আপন খালাতো ভাই তারেক। আপনি যেখানে দেবেন, সাবিনা ইয়াসমিন আমার আত্মীয়, আমার ওয়াইফের আরেক খালাতো ভাই বিয়ে করেছিল সাবিনা ইয়াসমিনের মেয়েকে। যেখানে যাবেন, অভিনেতা শীর্ষ নায়করা রাজ্জাকের ছেলে আমার ক্লাস ফ্রেন্ড, আমার বাল্যবন্ধু তারেক, আমার বাল্যবন্ধু। আমি তারেককে জিজ্ঞেস করা, অস্বীকার করুক দেখি তারেক, যে সে শাহিনী স্কুলে আমার সাথে ক্লাস 9-10 পড়েছে কিনা, ঢাকা ইউনিভার্সিটি লতে ফার্স্ট ইয়ার পড়েছে কিনা, ড্রপ আউট দিয়েছে কিনা, জিজ্ঞেস করেন। শুধু জেনে কথা বলবেন। আপনি যেখানে যাবে সেখানে আমার দেখবেন যে শীর্ষ যারা আছে, কারণ এটা হয়, এটা আপনার পক্ষে ধারণা করা সম্ভব না, কিন্তু আমার মতো এলিট পরিবার এর সন্তান যাদের সংখ্যা খুব কম বাংলাদেশে, তাদের জন্য এটা খুব স্বাভাবিক। তাই যখন কথা বলবেন কার সম্পর্কে জেনে কথা বলবেন। আজকে আপনাকে আমি বাস দিলাম না, কিন্তু আমি যদি আপনাকে সম্মিলিত বাস দেওয়া শুরু করি, এটা কিন্তু আপনার জন্য সুখকর হবে না এই বয়সে, বুঝেছেন? আর আমি বর্তমানে রিসার্চ গেটে কয়জন বই লেখা ছাপাতে পারবে? রিসার্চ গেটে আমি টপ স্কলার, এবং academia.edu-তে আমি 270 মিলিয়ন রিসার্চার সারা ওয়ার্ল্ডে আমি টপ। দেখেন গিয়ে সার্চ করে কার সম্পর্কে কথা বলছেন,
একটু জেনে কথা বলা কি উচিত নয়? বলেন। আমার দি অরিজিনস অফ ইসলাম রিকনসিডার্ড বর্তমানে বিশ্বে সবচাইতে বহুল পঠিত ইসলামের উপর বই এই মুহূর্তে। ভালো থাকবেন।